ওদিকে ভাইয়ের বড় পোলট্রির ফার্মের কাজ চলছে, এদিকে ছোট আরেকটা পোলট্রি, না এটা কয়লার না মা, এগুলো আমরা যে পুকুরে খাবার দিচ্ছি সেই পুকুরে আরেকটু কিছু পরিমাণে মাছ ছাড়বো, তাই এখান থেকে কিছুটা মাছ কিনছি এনার থেকে। নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, আপনারা ভালো আছেন তো? অনেক সকাল সকাল উঠে আজকে ভিডিওটা শুরু করলাম। কুয়াশা, সারা বাড়ি ঘর জল পড়ছে টপ টপ করে। তা আপনারা দেখছেন সাথী বিপ্লব ব্লগ, আর এই সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সর্বদা আপনারাই আছেন, তাই আমরা তা আজকে সকাল সকাল পর্বটা শুরু করছি। আমাদের অনিমেষের পোলট্রির ফার্ম, এই ফার্মে কাজ হচ্ছে। আমার ভাই এসছে, দীর্ঘ 4 দিন ধরে কাজ হচ্ছে, নাইটও কাজ হয়। আজও বাড়ি যাবে, রান্নাবান্না ওই জন্য খুব তাড়াতাড়ি করতে হচ্ছে, সকাল সকাল বেরিয়ে পড়বে, কারণ সঙ্গীতা একা বাড়ি, মা দুটো মেয়ে নিয়ে ও একা সামলাচ্ছে। ফোন করছিল, একটু অসুবিধা হচ্ছে। তো সারাদিনে পর্বটা আপনার সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে একটু কমেন্ট শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবেন, আর যারা নতুন দেখছেন আজই আমাদের বন্ধু হয়ে যাবেন। বন্ধুরা, জোর কদমে কাজ হচ্ছে, কিন্তু সবটা আপনাদের দেখাতে পারছি না। আমাদের এখানে প্রচণ্ড মাইক বাজছে বেশ কয়েক সপ্তাহ ধরে, মাঝে মাঝে অল্প অল্প করে ক্লিপিং নিতে হচ্ছে। এই 3 দিন ধরে নাইট কাজ হয়েছে 9টা 9:30 পর্যন্ত, কিন্তু সম্ভব হয়নি সবটা দেখানো। এখানে 3 কাপ চা করে নিয়েছি, আজকে আর টোস্ট নেই তাই বিস্কুট দিয়েছি, সঙ্গে একটু গোলমরিচের গুঁড়ো দেবো। আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছে, সেই সঙ্গে হালকা হালকা একটু ঠান্ডাও পড়েছে, আর ওরা এই ঠান্ডার মধ্যে কাজ করছে, তাই লেবু আর একটু গোলমরিচ চা বানিয়েছি। সকাল থেকে উঠেই রান্নার ভীষণ তোড়জোড়। মামা যেহেতু আজকে বাড়ি চলে যাবে, তাই একটু বাড়ির দেশি মুরগি মারা হয়েছে, আর সেই সঙ্গে সঙ্গে যে আনুষঙ্গিক জিনিসপত্র পেঁয়াজ রসুন আদা আলু সেগুলো আমি নিয়ে নিয়েছি, এখন কেটে নেব। এখানে শিলের উপরে কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি, মাংসতে যে পরিমাণ লাগবে সেইগুলো শিলে ফেলে ভালো করে থেঁতো করে নেবো। আর ওদিকে আমাদের বাচ্চারা সব পড়তে এসছে, রসুন থেঁতো করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব থালার মধ্যে। এই যে আদা টুকরো করা আছে, এই আদাগুলো আবার শিলের উপর দিয়ে ভালো করে বেটে নেব। এদিকের কড়াইতে মাছ স্নান করবে, সেই গরম জল বসানো, আর একটা খালি কড়াই বসিয়ে দিয়েছি মাংস রান্না করার জন্য। কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আলু ভাজার জন্য তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু। আলুগুলোর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ, আরো একটা কড়াই বসিয়ে দিয়েছে, তাতে একটু তেল দেবো। এদিকে মাংসের আলুগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, তো দিয়ে দেবো একটু কালো জিরা চেরা কাঁচা লঙ্কা, দেবো একটু আদা বাটা, এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু কুমড়ো, এর মধ্যে দেবো একটু হলুদ আর একটু লবণ। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে আমি তুলে নেব। এই যে লাল লাল করে আলু ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আলু ভেজে তুলে নিয়েছি, সেই তেলের মধ্যে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। আজকের পেঁয়াজগুলো একটু বড় বড় করেই কুচিয়েছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে, ওর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন কুচি।
এর মধ্যে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা, দেবো লবণ, হলুদ, লঙ্কা। দেবো বেটে রাখা জিরে মরিচ। সব রকম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এইটাকে আরো ভালো করে একটু কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষাই করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা মাংস। এদিকে কুমড়ো আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এবার জল ঢেলে দেবো। আছে ভালো করে মাংসটা কষাই করে নিয়েছি, এবার জল ঢেলে দেবো। মাংসের ঝোল ফুটে কমে এসছে একটু, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে আর ঢাকা দিয়ে ফোটাবো। মাংসের তরকারি প্রায় হয়ে এসছে, তার আগে একটু দেবো জিরে মরিচ বাটা, দিয়ে দেবো গরম মশলা, এর মধ্যে দেবো কয়েক ফোঁটা ঘি, আর একটুখানি নিমো আছে রাখবো যাতে ঘিটা মিশে যায়। আর এদিকে কুমড়োর তরকারি হয়ে এসছে, এতে দিয়ে দেবো জিরে মরিচ বাটা। আমাদের যে মুরগির ছানাগুলো নিয়ে এসেছিলাম আগের থেকে একটু বড় বড় হয়েছে, আর এখানে এই যে খাবার ছড়িয়ে দেওয়া হয়, ওরা খুঁটে খুঁটে খায়, আর ওদিকে আরেকটা পাত্রে জল দেওয়া হয়। মামা শ্বশুর এসেছিল ঘরের কাজের জন্য, যতটা প্রয়োজন গুছিয়ে দিয়ে একটু বাড়ির দিকে যাচ্ছে, কারণ মামি শাশুড়ি ওদিকে একা দুটো বাচ্চা নিয়ে আছে। সকালে তড়িঘড়ি রান্না করে দিয়েছি, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে। সকালে মামা বাড়ি চলে যাবে, তার জন্য রান্না খাওয়ার একটা ভীষণ ব্যস্ততা ছিল, সেগুলো সেরে এখন খাওয়া দাওয়ার পরে মা চলে এসছে। ছোট মুরগিদের যে ঘরটা বাবা কিছুটা রেডি করে দিয়েছিল, আর কিছুটা বাকি আছে, সেটা মা একটু সেলাই ফোঁড় করবে। শুধু এই জায়গায় পিলারগুলো বসানো ছিল, তারপর ছোট মামা আসতে ঘরের যে চাল হবে তার কাজ শুরু হয়েছিল। চালের কাজ যতটা ভাই বুঝবে না বা করতে পারবে না, মামা ততটা করে দিয়ে গেছে, বাদবাকি যেটুকুনি আছে মামা সবটা ভাইকে বুঝিয়ে দিয়ে গেছে। সেইভাবে এই যে এরা দুজন এখন ঘরের কাজ করছে চালে উঠে। বললাম মাথায় বানাতি এইখানে বাদি ওখানে টান কোলা করে ডানায় কি না খুলে তো অনেক হাঁকা শরীর লুজ করতে হবে। তো বললাম মাথায় বাদি দুজন লোক এক কাজ ডবল করে করা যায় না, বুঝিস না? আমি এখন এখানে যাবো, আবার আসবো এখানে। তুই এটা টপকে তো আমি নিয়ে নিচ্ছি। ঘরের এখানে পাড় বাঁধা হয়েছিল, পাড়ের পরে এই যে আরেকটা করে দেওয়া হচ্ছে, এটা চটা মেরে দিচ্ছে। ওদিকে ভাইয়ের বড় পোলট্রির ফার্মের কাজ চলছে, এদিকে ছোট আরেকটা পোলট্রি, না এটা কয়লার নামা, এগুলো কয়লার ফার্মের কাজ চলছে বিগত কয়েকদিন ধরেই।
বাবা একটু একটু করে করে, আবার রেস্ট নেয়, নিয়ে আবার একটু একটু করে করে দেয়। এখানে একটা বালতির মধ্যে কিছুটা পরিমাণে উল্কি মাটি জল একসঙ্গে দিয়ে ভিজিয়ে রেখে যাবো এই জায়গাটা গোবর দেওয়ার জন্য। আর উল্কি মাটি শেষ হয়ে গেছে, এখন যাবো উল্কি মাটি তুলতে। এই সেই বস্তা, যে বস্তায় করে মাছের জন্য খাবার বেঁধে দিয়ে গেছিলাম এই পুকুরে। পুরো বস্তাটাই যে খাবারটা ছিল পরিমাণে, সেই খাবারটা খেয়ে মাছ শেষ করে ফেলেছে। এবার তুলে নিয়ে আবার খাবার দিতে হবে। এখানে যে বস্তাটা দিয়েছিলাম, এখানে কয়েকটা বড় মাছ আমি দেখতে পাচ্ছি। আর এখানেও খুব একটা বেশি খাবার নেই, অল্প পরিমাণে খাবার আছে। তো চেষ্টা করবো আজকে যদি পারি তো ভালো, না পারি আগামী দিনে খাবার দিয়ে দিতে হবে পুকুরে। ঘর পৌঁছ দেওয়ার জন্য যখনই উল্কি মাটি লাগে একটু একটু করে ওই পুকুর পাড় থেকে নিয়ে আসতাম। এখন দেখছি এই যে পাশে ভাই ঘর করছে, তার পাশে আমাদের আল, যে আল দিয়ে আল বেয়ে আমরা পুকুরের ওই পাড়ে যাই, সেই আলের পাশে কিছু উল্কি আছে অনেকটা। তো আজকের এখান থেকে নেবো। পুকুরের ওই পাড়েতে গেলাম, মাছের যে খাবার বেঁধেছিলাম সবটা খেয়ে ফেলেছে। আপনাদেরকে দেখিয়েছি মাছের খাবার ভেজানো আছে, যে 72 ঘন্টা করে আমরা ভিজিয়ে রাখি। এখনও 72 ঘন্টা কমপ্লিট হয়নি, তাই আজকে আর দেবো না, হয়তো একটা দিন পরে মাছের খাবারগুলো আবার পুকুরে দেব। এক বালতি উল্কি নেওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাব। এই যে বালতিটা দেখা যাচ্ছে, বালতিটা পুরো ফাঁকা করে উল্কি মাটিগুলো সব নিয়ে নিয়েছিলাম। এবার যতটা নিয়েছিলাম আবার এর মধ্যে রেখে দেবো। হাফ বালতি হয়েছে, আরও এক বালতি নিয়ে আসবো। বালতিটাতে আমি সবসময় উল্কি মাটি নিয়ে রাখি। এই ছোট বালতিটার এক বালতি সমান ওতে হাফ বালতি হয়েছে, তাই আমি আরও এক বালতি উল্কি নিয়ে যাব। পুরো এক বালতি হয়ে গেছে, এখন নিয়ে এই লাস্ট বাড়ি চলে যাবো। আর আজকে সকাল থেকে প্রচণ্ড কুয়াশা পড়েছিল, আর একটু বেলা হতে সেই পরিমাণে আবার একটু ঝিরিঝিরি হাওয়াও আছে, আর সূর্যেরও প্রচণ্ড তাপ। যেটুকানি বালতি খালি আছে ভর্তি করে নেব। আর যেটা থাকলো এই ছোট বালতিতে পাশেই রেখে দেবো, তাহলে আর অনেক দিন লেপন দেওয়ার জন্য আর ভাবতে হবে না। এই কাঠগুলো কিসে লাগাবে? ঘরের কাঠ কম পড়েছে, ভাইয়ের ঘর বাঁধায় কাঠ একটু কম পড়েছে। এখন এই যে এখানে কিছু পালা ছিল সেগুলো ছেটে নিচ্ছে, যেগুলো কাজে লাগবে সেগুলো এক সাইড করছে, যেগুলো লাগবে না আমার জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য আলাদা জায়গা থাকছে। আর ওদিকে ভাই ম্যাক্সের সঙ্গে খেলা করছে। কাঠ ঝুটতে গিয়ে দা ভেঙে গেছে। ভাইয়ের এই ঘরের কাজটা এমনই হচ্ছে, যে যেভাবে আছে, মানে কাঠকুটো অনেকগুলোই হয়তো বাদ দিলে বাদ দেওয়া যেত, কিন্তু যে যেমন আছে তাকে সেইভাবে রেখেই কাঠকুটোগুলোকে ব্যবহার করা হয়েছে। কারণ ওইগুলোকে বাদ দিলে অনেকটা টাকার প্রয়োজন, সেগুলো এই মুহূর্তে খরচ করা আমাদের কারোরই পক্ষে সম্ভব নয়। তবে যেগুলো বাড়ি থেকে মোটামুটি হচ্ছে সেইটুকানি দিয়ে যতটা কাজ করা যায় সেই রকমই চেষ্টা করে
যাই করে প্রজেক্টটা শুরুটা করতে হবে, যেন তেন প্রকারে মানে ভাইয়ের মাথায় এখন আছে যে করে হোক প্রজেক্টটা শুরু করুক, তারপর দেখা যাবে ভবিষ্যতে কি হবে। এখানে বালতিতে কিছুটা পরিমাণে উল্কি মাটিতে জল দিয়ে ভিজিয়ে রেখে বহু কাজ করে আসলাম। দুবার উল্কি মাটি নিয়ে আসলাম। উল্কি মাটি হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় যে মাটি, একটা ধরো মাটির জায়গা, সেখান থেকে ইঁদুর যে গর্ত করে ঢোকার সময় যে মাটিগুলো উপরের দিকে ওঠে, ওগুলো আমাদের আঞ্চলিক ভাষায় উল্কি মাটি বলা হয়। আর ওই মাটি দিয়ে গোবর দিলে জায়গাটা খুব সুন্দর সাদা ধপধপ ধপধপ করে। তো ওই জন্য, আর গোবর তো আমাদের বাড়িতে নেই, যেহেতু কোনো গরুই নেই, পাশের বাড়ি থেকে সবসময় চাওয়াটা আমার খুব একটা পছন্দসই না। তাই একেবারে খুব বেশি প্রয়োজন না হলে কাকিমা বা সুলতা দিদির বাড়িতে গোবর চাইতে যাই না। যখন খুব প্রয়োজন হয়, ওরা যদিও কিছু বলে না, ওরা নিতেই বলে, কিন্তু নিজের কাছে খুব খারাপ লাগে। আর এই উল্কি মাটি দিয়েই আমি বেশিরভাগ সময় নেতা দিই। ওই যে আবার কিছুটা এনে জমিয়ে রেখেছি, আর এখানে কিছুটা এগুলো ছিল আজকের এই রান্না খাওয়া হয়, যেখানে আগে রান্না খাওয়া হতো এখন শুধু খাওয়া হয়। এই জায়গাটা একটু ভালো করে গোবর দেবো। এই খাবার ঘরটা পুরো পোজ দিয়ে নিয়েছি। আর ওই জায়গাটায় কোনাটা আগে পুরো এক মাচা কাঠ ছিল, সেখান থেকে আমি ব্যবহার করতে করতে আর কয়েকটা কাঠ আছে। এই জায়গাটা পরিষ্কার করতে হবে কোনো একটা দিনে কাজের ফাঁকে। ভেতরের যে রান্নাঘর খাবার ঘর, ওটা গোবর দিয়ে নিয়েছি। এখন যদিও ওখানে রান্না হয় না, শুধু চা টুকানি ছাড়া, আর খাওয়াটাই শুধু হয় এখানেই। রান্না সকালের খাওয়া এখানেই হয়, আর রান্না বান্না সব এখানে হচ্ছে। শুধু দুপুর আর রাতে ওখানে খেতে যাই। তো এখন সেই রান্না আর খাওয়ার জায়গাটা গোবর দিয়ে নেবো এবার। এই যে বর্তমান রান্না খাওয়ার যে জায়গা, সেখানটাও গোবর দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি গোবর দিলেই হয়ে যাবে। পুরো জায়গাটা নেতা দেওয়ার পরে এরকম লাগছে দেখতে। আমরা যে পুকুরে খাবার দিচ্ছি সেই পুকুরে আরেকটু কিছু পরিমাণে মাছ ছাড়বো, তাই এখান থেকে কিছুটা মাছ কিনছি এনার থেকে। 8 8 9 9 ফেলো 9 9 10 না 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 10 120 10 10 কি বলে মাছ কেনা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাচ্ছি ওই পুকুরে ছাড়তে। মাছ ছাড়া হয়ে গেছে। একটা বাটিতে কিছুটা পরিমাণে লেবু টুকরো করে নিয়েছি, আর একটা আয়না নিয়েছি। এখন মাথায় একটু লেবু দেবো, খুশকি হয়েছে মাথায়।
সামনেটা দেওয়া হয়ে গেছে, এবার পেছনটা দেব। এই লেবু মাথায় দেওয়ার পর কিছুক্ষণ রাখবো, ততক্ষণে সকালের যে খাওয়া দাওয়া হয়েছে বাসনগুলো ঘাটে ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো মাজা হয়নি, সেগুলো মেজে নেব, নিয়ে তারপর মাথায় শ্যাম্পু দেব। ঘাটে চলে এসেছি, সকালে যা রান্না বান্না করেছিলাম খাওয়া দাওয়া সব বাসন রেখে দিয়েছিলাম, এখন মেজে নেব। প্রথমেই আমি কালি কড়াই দুটো ছাই দিয়ে ভালো করে মাজবো, তারপরে কলকাতা থেকে আনা ভিম লিকুইড দিয়ে মাজবো। ছাই দিয়ে মাজার পর কড়াইটা এরকম হয়, তারপর আরেকটু ভিম লিকুইড দিয়ে মাজলে একেবারে কড়াইটা চকচক করে। আর এখানটা একটু তেল পড়েছিল, এটা যতক্ষণ আমি একটু সার্ফ বা ভিম লিকুইড দেবো ততক্ষণ এই দাগটা থাকবে। আর এই যে বাসন মাজার ছাই, মানে কালি বাসনগুলো মাজার জন্য তো ছাই ব্যবহার করি, এগুলো হচ্ছে মিলিদের বাড়ি না হলে পাশের বাড়ি কাকিমা, এদের বাড়ি থেকেই নিয়ে আসা হয়। এবার জল থেকে এক এক করে এমনি বাসনগুলো তুলে নেব, নিয়ে আর ভিম লিকুইড মানে বাসন মাজার যে জেলটা ব্যবহার করি সেটা দিয়ে মেজে নেব। আর জেলটা যখন না থাকে আমাদের এখানে পাওয়া যায় না, কলকাতা থেকেই আনতে হয়, তো যতদিন থাকে ততদিন ওটা দিয়েই ব্যবহার করি, বাসন ভাজি। আর যখন না থাকে তখন সার্ফ দিয়েই ব্যবহার করতে হয়। আর এবছর তো শীতকালে আমার সার্ফ দিয়ে বাসন মেজে মেজে এইসব হাতের এইসব জায়গাগুলো ফেটে গিয়ে পুরো লাল লাল হয়ে গেছিলো, এইসব জায়গায় চামড়া উঠে যাচ্ছে। আমি এদিকে ঘাটে বাসন মাজছি, আর ভাইদের ঘরের কাজ এখনো মামা চলে যাওয়ায় ভাই আর একজন যে ভাই আছে দুজন মিলে কাজ করছে। আমি লিকুইড জেলটা দিয়ে মেজে নিয়েছি, এখন ধুয়ে নেব। এই যে বাসন পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এটাই আমরা বেশিরভাগ সময় জল গরম করেছি শীতকালে, যার কারণে সবসময় ভালো করে ধোয়া হতো না, তাই আর এর ভেতর এই যে বাইরের কালো দাগটা ওঠে না। বন্ধুরা, আজকের সকাল থেকে শুরু হওয়া পর্বটা এই দুপুরেই শেষ করছি, আর এখন আমি স্নান করব। তো আপাতত আজকের পর্বটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবে। আজ তাহলে আসি।